ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মোজতবা খামেনেই বলেছেন, ট্রাম্প অবরোধ ও অতিরিক্ত দাবির মাধ্যমে কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করছেন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আরও জানতে আমরা ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি যুক্ত হয়েছি সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফের সঙ্গে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, রাষ্ট্রদূত বারবারা লিফ। বাইডেন প্রশাসনে আপনার থাকাকালীন মূল লক্ষ্য ছিল ইরানি প্রতিনিধিদের নিয়ন্ত্রণে রেখে যোগাযোগের পথ খোলা রাখা। এখন ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে আপনার মতে কোন বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত? আচ্ছা, আমি মনে করি এই মুহূর্তে যুদ্ধের কারণে দুটি অগ্রাধিকার রয়েছে। একটি হলো অবশ্যই হরমুজ প্রণালীকে বৈশ্বিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা। অন্যটি হলো কোনো ধরনের বাধ্যতামূলক পারমাণবিক চুক্তি অর্জন করা। এটা স্পষ্ট নয় যে প্রতিনিধিরা চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হবে কিনা। আপনার বাইডেন প্রশাসন সংক্রান্ত প্রশ্নটি নিয়ে আমি শুধু একটা বিষয় ঠিক করে নিতে চাই। আসলে বাইডেন প্রশাসন ইরানিদের সঙ্গে P5+1 এবং ইরানিদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য মাঝে মাঝে চেষ্টা করেছিল, যাতে যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক চুক্তিতে অংশগ্রহণ শুরু করতে পারে। এটি ব্যর্থ হয়েছিল, তবে আমি বলবো না যে নিয়মিতভাবে যোগাযোগের পথ খোলা ছিল। আসলে এই যোগাযোগের পথগুলো বজায় রাখা খুবই কঠিন ছিল। সেখানে অবশ্যই বাইডেন প্রশাসন প্রতিনিধিদের ওপর অনেক চাপ বজায় রাখার চেষ্টা করেছিল, তবে বেশিরভাগই প্রতিরক্ষামূলকভাবে। সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি বজায় রাখতে বা চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের কতটা প্রভাব আছে? এটা দারুণ একটা প্রশ্ন। আমি আমি এই বিষয়টা দেখি এই দৃষ্টিকোণ থেকে যে যুক্তরাষ্ট্র প্রশাসন ধারাবাহিকভাবে যে প্রভাবটা ব্যবহার করতে ব্যর্থ হয়। সে প্রভাবটা কি? বহুপাক্ষিক কূটনীতি। প্রথমত সরাসরি কূটনীতি, যা প্রশাসন করছে না। সবকিছুই তৃতীয় পক্ষের মাধ্যমে করা হচ্ছে। সেটা পাকিস্তান হোক, কাতার হোক, কিংবা অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো অংশীদার। তাই সরাসরি কূটনীতি করা, এটা বিশাল প্রভাব নিয়ে আসে আলোচনার টেবিলে। আপনি সংযোগ স্থাপন করেন, আপনি ক্ষমতার একটা অনুভূতি দেন, উদ্দেশ্যের একটা বার্তা দেন, এবং আলোচনার টেবিলে বিশ্বাস গড়ে তুলতে পারেন, যা এখন খুবই কঠিন, কারণ উভয় পক্ষেরই বিশ্বাস নেই এবং তার যথেষ্ট কারণও আছে। কিন্তু আর একটা দিক যেটা অনুপস্থিত, সেটা হলো বহুপাক্ষিক কূটনীতি। এবং এই প্রশাসন একেবারেই অবজ্ঞা করে অংশীদারদের নিয়ে একটি জোট গড়ে তোলার বা তাদের ব্যবহার করার ব্যাপারটি। এই ক্ষেত্রে অংশীদাররা যুক্তরাষ্ট্রের কাছে এসেছে কিছু উদ্যোগ এগিয়ে নিতে, কিন্তু যুক্তরাষ্ট্র প্রায় একেবারে ইউরোপীয় এবং এশীয় অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না, এবং এটা দুঃখজনক। বরং এর চেয়েও বেশি কিছু, এটা প্রভাব হারানোর বিষয়। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আছে, কিন্তু আমরা তার সীমাবদ্ধতাও দেখেছি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিও আছে, নিষেধাজ্ঞা ইত্যাদি, কিন্তু আমরা সেখানেও কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্র বড় কোনো জোট গড়ে তুলছে না, এবং আসলে প্রায় পুরো বিশ্বই এক বিষয়ে একমত: ইরান যেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে না পারে। তাহলে আপনি যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত ছিলেন, আপনি উপসাগরীয় অঞ্চলের সংবেদনশীল নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবেই বোঝেন। এখন আবুধাবি ও রিয়াদের মতো গুরুত্বপূর্ণ অংশীদাররা কিভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে হিসাব করছে? এই নতুন পরিস্থিতি, যা একটি যুদ্ধ, যা তারা চায়নি, এবং ইরান সরাসরি যেসব হামলা চালিয়েছে তাদের সবার ওপর, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ওপর, বেসামরিক অবকাঠামো ও জ্বালানি অবকাঠামোর ওপর, এসব ঘটনা আসলে হিসাব নিকাশকে অনেক দ্রুততর করেছে। আসলে পরিকল্পনা তো হচ্ছেই, এমনকি কিছু অংশীদার ইতিমধ্যে বাস্তবিক কার্যক্রম শুরু করেছে, যাতে হরমুজ প্রণালী এড়িয়ে রেল, সড়ক ও জ্বালানি অবকাঠামোর একটি সত্যিকারের নেটওয়ার্ক গড়ে তোলা যায়। এটি পুরোপুরি কার্যকর করতে কয়েক বছর সময় লাগবে, কিন্তু তারা এটা করতে চায় এই সংকটের কারণে, এবং কারণ ইরান জোরপূর্বক হরমুজ প্রণালী দিয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করেছে। তারা চায় এই প্রণালীকে যতটা সম্ভব গুরুত্বহীন করে তুলতে। নিশ্চিতভাবেই কিছু অংশের জন্য এটি গুরুত্বপূর্ণ থাকবে, কিন্তু তারা আর চায় না ইরানের সিদ্ধান্তের ফাঁদে পড়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের অধীনে থাকতে। তাহলে এটাই একটা বিষয়:
কিন্তু এই সব রাষ্ট্রের জন্য বড় নিরাপত্তা ইস্যু হলো তারা যেসব অর্থনৈতিক মডেল তৈরি করেছে সেগুলো কিভাবে রক্ষা করা যায়, যেগুলোর জন্য মানুষের প্রবেশাধিকার এবং বাণিজ্যের প্রবাহে প্রবেশাধিকার দরকার। তাই এটাকে বলা হয় 4টি টি। এগুলো হলো ট্রেড, বাণিজ্য, টেকনোলজি, প্রযুক্তি, ট্যুরিজম, পরিবহন। আর এর জন্য দরকার নিরাপদ, শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ। এটা তৈরি করা খুবই কঠিন হবে। উহ, কিন্তু এটা একান্তই প্রয়োজনীয়, এবং তারা তাৎক্ষণিকভাবে খুব ঘনিষ্ঠ নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বজায় রাখবে। তবে তারা বিভিন্ন দিক থেকে প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলতে চাইবে, যাতে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে, যা তাদের ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে সাহায্য করবে। তাহলে এখন আমরা দেখেছি, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে কেমন পড়েছে। এবং এখন যদি কূটনীতি ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে, বিশেষ করে তেলের ক্ষেত্রে আবার। আসলে কূটনীতি ব্যর্থ হলে আপনি বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন না। আসলে কূটনীতিকে ব্যর্থ হতে দেওয়া যায় না। যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে আরেকটি প্রচেষ্টা নিতে হবে, এবং সেটা অবশ্যই যৌথভাবে করতে হবে। আমি ব্যক্তিগতভাবে চাইবো উপসাগরীয় দেশগুলো এবং অন্যরা যেন চীনের ওপর আরও চাপ সৃষ্টি করে, যাতে চীন ইরানিদের ওপর চাপ দেয়। তারা যেন সত্যি হরমুজ প্রণালী থেকে তাদের হাত সরিয়ে নেয়, এবং সেটা স্থায়ীভাবে করে। কোনো টোল নয়, কোনো ব্যবস্থাপনা নয়, কোনো প্রশাসন নয়, ইরানের দ্বারা প্রণালীর ওপর, কারণ এতে বিষয়টি রাজনৈতিক হয়ে যায় এবং সেটা জবরদস্তিমূলক হয়ে ওঠে। তাই যদি একটি প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে আরেকটি প্রচেষ্টা তার জায়গা নিতে হবে, কারণ অন্যথায় বিশ্ব অর্থনীতি অর্থাৎ একেবারে শ্বাসরুদ্ধ হয়ে পড়বে। 2006 সালে আপনাকে পররাষ্ট্র দপ্তরের প্রথম ইরান বিষয়ক বিশেষ অফিস তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল পারমাণবিক হুমকি মোকাবেলায়। এখনো কি মনে করেন, বিশেষ করে পারমাণবিক ইস্যুতে কোনো কার্যকর কূটনীতিক সমাধান বাকি আছে? একটা কার্যকর সমাধান সেখানে আছে। এটি সময় নেবে, এবং এই প্রশাসন ধারাবাহিকভাবে দেখিয়েছে যে দীর্ঘ জটিল কূটনীতির জন্য তাদের ধৈর্য খুবই কম। কিন্তু আসলে যদি আপনি একটি বাধ্যতামূলক অনুপ্রবেশমূলক চুক্তি চান, যা বৈশ্বিকভাবে এবং ইরানের আশেপাশের আঞ্চলিক অংশীদারদেরও আশ্বস্ত করবে যে ইরান গোপনে কোনো সামরিক কর্মসূচির দিকে এগোচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই IAEA কে জড়িত করতে হবে অত্যন্ত অনুপ্রবেশমূলক নিয়মিত পরিদর্শনের মাধ্যমে। আপনাকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে শুধু 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নয়, 20% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও সমাধান করা যায়। আপনাকে অবশ্যই একটা বিস্তৃত আলোচনা এবং চুক্তি করতে হবে পারমাণবিক কর্মসূচির অন্যান্য অংশগুলোর ভবিষ্যৎ নিয়ে, যেগুলো বর্তমানে বেশ ক্ষতিগ্রস্ত বা আধা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। আপনাকে অবশ্যই সমৃদ্ধকরণের ভবিষ্যৎ নিয়ে একটা বাধ্যতামূলক চুক্তি করতে হবে। ওবামা প্রশাসনের সময়ের মতো এবারও কি সীমিত সমৃদ্ধিকরণ থাকবে? এই সব কিছুর জন্য সময়, ধৈর্য, নিরলস কূটনীতি এবং টেবিলে বিশেষজ্ঞদের উপস্থিতি দরকার, যা এখনো পর্যন্ত অনুপস্থিত ছিল।